সাদমান হাত ঘড়িতে একবার সময় দেখে নিল 11টা বেজে 27 মিনিট। অথচ মেয়েটা তো 11টা 20 মিনিটের মধ্যেই এখানে উপস্থিত হওয়ার কথা ছিল। এমন সময় জ্ঞানহীন মানুষ তার বরাবরই অপছন্দের তালিকায় রয়েছে। মেয়েটিকে না দেখেই এখন সে চোখ বন্ধ করে রিজেক্ট করে দিতে পারবে, এমনটাই ভাবছিল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। সাদমান ভ্রুকুচকে পেছনে না ফিরেই বলল, এমন সময় জ্ঞানহীন মানুষকে আমি কিছুতেই নিজের জীবনসঙ্গী করতে রাজি নই মিস। আশা করি বুঝতে পেরেছেন। পেছন থেকে কোনো জবাব এলো না। সাদমান বিরক্ত মুখে চেয়ার ঘুরিয়ে পেছনে তাকাতেই চোখ আরও কুঁচকে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে এক রমণী, পরনে কুচি দেওয়া সিল্কের শাড়ি, আঁচল ভাঁজ করে কাঁধে উঠিয়ে রাখা। শরীরের প্রত্যেকটা রেখা যেন স্পষ্ট হয়ে উঠেছে। আলো ছায়ার ভেতর সাদমান মাত্র 1 সেকেন্ড তাকিয়েই মুখ ফিরিয়ে নিল, যেন কোনো অপরাধ করে ফেলেছে। তারপর গলা ছেড়ে চেঁচিয়ে উঠল। শাফিন! বাইরে থেকে হুড়মুড় করে দৌড়ে ভেতরে এলো সাফিন। জি ভাই, জি ভাই আছি। সাদমান কর্কশ কণ্ঠে বলল, হেমি এমন ল্যাংটো আসছে কেন? এটা আমার অফিস, কোনো ক্লাব না যেমন পোশাকে আমার সামনে দাঁড়াবে। সাফিন বলদের মতো মেয়েটার মুখের দিকে তাকিয়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটার লম্বা চুলগুলো পিঠ পর্যন্ত ছড়িয়ে আছে, আলো পড়তেই ঝিলিক দিচ্ছে। মুখটা যেমন সুন্দর, গায়ের রঙও ঠিক তেমনি খাসা। কোনো দিক দিয়েই ফেলার মতো মেয়ে নয়, একদমই না। সাফিন কিছুটা হতভম্ব হয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলল, ভাই, উনি তো ল্যাংটা হয়ে আসে নাই, শাড়ি পরে এসেছে, ভালো করে দেখেন। সাদমান দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, 40 সেকেন্ড দিচ্ছে, ওকে বের কর আমার সামনে থেকে, তারপর এসে মাকে কল দে। সাফিন অসহায় চোখে মেয়েটার দিকে তাকালো। এমন সুন্দরী মেয়েকে এমনি প্রত্যাখ্যান করা তার কাছে অবিশ্বাস্য লাগলো। মনে মনে বলল, এমন মেয়েরা তো জীবনে একবারই আসে, আমারও তো বিয়ের বয়স হচ্ছে। কিন্তু কিছু বলার আগেই মেয়েটা শান্ত ভঙ্গিতে এগিয়ে এলো। সাফিনের হাতে একটা কার্ড দিয়ে খটখট পায়ে সোজা বাইরে চলে গেল, কোনো কথা না বলেই। সাফিন কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইল, তারপর মাথা চুলকে বলল, ভাই চলে গেছে, আর এই কার্ডটা দিল। সাদমান এগিয়ে এসে সাফিনের হাত থেকে কার্ডটা নিল। চোখ পড়তেই কপালের ভাঁজ আস্তে আস্তে মিলিয়ে গেল। ভার্সিটির ক্যান্টিনে 6 জন বসে আছে, সকলের হাতে একবার করে ফোন ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। প্রত্যেকটা অ্যাপ, ক্যামেরা আর ফিচার খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করছে। দীপার নতুন ফোন এইটা, এটি তার মা দিয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, এইবার স্ক্রিন টাচ ফোন দিয়েছে। দীপাও প্রথমে কিছুটা হতবাক হয়ে গেল। এমন এক মুহূর্তে মনে হলো মা যেন সব কিছুর কথা আগে ভাগেই জানেন। ফোন চুরি হওয়ার পরও তেমন বকাঝকা করেননি। দীপার মন চেয়েছিল সেই মুহূর্তে মাকে জড়িয়ে ধরে বলতে, তুমি পৃথিবীর সেরা মা। কিন্তু লজ্জা, আড়ষ্টতা আর ছোট ছোট ভেতরের ভয় তাকে থামিয়ে দিয়েছে। শুধু ফোনটি হাতে ধরে বসে রইল, চোখে ছোট্ট একটি হাসি আর অন্তরের এক অদ্ভুত অনুভূতি। হঠাৎই সাদিয়ার উৎসুক হয়ে বলল, চল দীপার নতুন সিমটা ব্যবহার করি। এই নাম্বার দিয়ে আমাদের সিনিয়র নীরবের সাথে একটু দুষ্টুমি করি, দেখি সে তো আর ধরতে পারবে না। সকলে সম্মতি জানালো, তবে দীপা রাজি হলো না। তার মা জানতে পারলে খুব রাগ করবে, কিন্তু বন্ধুদের জোড়াজুড়ির কাছে সে হার মানে। তবে সে কোনো কথা বলতে পারে না, এটা স্পষ্ট করে জানালো। এরপর নীরবের ফেসবুক পেজ থেকে নাম্বার দিয়ে ফোন দিল, কিন্তু ফোন রিসিভ হলো না। একবার, দুইবার, পরপর 4বার কল দিলেও কোনো সাড়া পেল না। সাদিয়া ক্ষুব্ধ হয়ে বলল, ফোনই তো ধরছে না। দীপা কপালে ভাঁজ ফেলে অল্প ভ্রু কুঁচকে ফোন কেড়ে নিয়ে বলল, এসব বাদ দে, ক্লাসে চল, ক্লাস শুরু হয়ে যাবে। তারা ক্যান্টিন থেকে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে ক্লাসের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে দীপার মনটা কিছুটা শান্ত হলো। রাতে পড়ার টেবিলে মুখ গুজে বসে আছে দীপা, খাওয়া দাওয়া করছে একটু আগে। এখন রাত প্রায় 12টা, সব ঘর নিস্তব্ধ, কেবল ঘড়ির টিকটিক আর দূরের রাস্তার হালকা শব্দ ভেসে আসছে। হঠাৎ তার ফোন বেজে উঠল, স্ক্রিনে অচেনা নাম্বার। দীপা ভ্রুকুচকে ফোন হাতে নিল। এই নাম্বার তো চেনে না সে, আর এত রাতে ফোন কেন? মনে মনে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল। ধীরে ধীরে ফোনটি কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এলো কারো গমগমে কণ্ঠ। শেখ সাদমান ফারিস বলছে, বলুন।
দীপার গলা শুকিয়ে গেল। এই নাম শুনেই তার হৃদয় ধুকপুক করতে লাগলো। ফোনের ওপাশে কণ্ঠটা ছিল ভারী শান্ত, কিন্তু কোনো রকম হঠাৎ অগ্রসর নয়, এক ধরনের প্রভাব যা দীপার মনকে কেমন যেন টেনে নিল। দীপা ধীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে কিছুক্ষণ নিশ্চুপতা। দীপার মনে হলো যেন পুরো রাতের নীরবতা ফোনের ওপাশে এসে মিলেছে। প্রায় 2 মিনিটের মতো কোনো শব্দ নেই। অচেনা কণ্ঠ আবার ধীরে বলল, ওয়ালাইকুম আসসালাম। ফিরতে চুপচাপের পর সাদমান আরও কিছুটা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল। আমি কল দিয়েছিলেন কেন? দীপা ভ্রু কুঁচকে বলল। আমি কখন দিলাম? সাদমান হালকা গম্ভীরভাবে উত্তর দিল। আজ দুপুরে 4বার কল এসছে এই নাম্বার থেকে। ব্যস্ততার কারণে ধরতে পারিনি। একটু আগে দেখলাম, তাই কল ব্যাক করলাম। তখনই দীপার মনে পড়ল দুপুরে তার বন্ধুরা ফোন দিয়েছিল। তখন সে কল লিস্ট থেকে নাম্বারটি ডিলিট করে দিয়েছিল, তাই এখন চিনতে পারেনি। দীপা কিছুক্ষণের জন্য চুপ থেকে ধীরে ধীরে বলল। হয়তো ভুলে চলে গিয়েছে, সরি। সাদমান সন্দিহান কণ্ঠে শুধালো। ভুল করে? ভুল করে একবার আসে, কিন্তু 4বার কে ভুল করে? দীপা কিছুই বলল না। সাদমান আবার বলল। আপনাকে কি আমি চিনি? কোথাও দেখেছি কি? কণ্ঠটা পরিচিত কেন লাগছে? এই কথাগুলো শুনেই দীপার ভয়ে হাত কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়ে নাম্বার ব্লক করে দিল। বুকের ভিতর ঢিপ ঢিপ শব্দ হতে লাগলো। কি লোক রে বাবা, সামান্য কণ্ঠ শুনে আজ করে নিয়েছে। আগে দেখেছে হয়তো, তবে ফোন তো দিয়েছিল নীরবের নাম্বারে, তাহলে এই বুড়ো লোকের কাছে কিভাবে গেল? দীপা এসব চিন্তাভাবনা নিয়ে শুয়ে পড়ল, চোখ বন্ধ করলো, কিন্তু হৃদয় ধুকপুক করছে অচেনা উত্তেজনা আর ভয়ের মিশ্রণে। বেলায় ঢাকার আদালত চৌহদে লোকের ভিড় পূর্ণ। ছাতা ব্যাগ হাতে মানুষ, আর উঁচু নিচু কংক্রিটের সিঁড়ি পার হচ্ছে। চিৎকার চাপা আওয়াজ। আইনজীবীরা কালো কোর্টে সাজিয়ে এগোচ্ছে। কিছু সাংবাদিক ক্যামেরা হাতে দাঁড়িয়ে খবর নিচ্ছে। বাইরে রোদ ঝলমল করছে, তবু ভেতরে গরম আর ব্যস্ততার ছাপ স্পষ্ট। কোর্ট কক্ষে বিচারক বসে, ফাইল ডকুমেন্ট হাতে তৎপর। হাওয়া চলছে ভেতরের ফ্যানে, আর কয়েকজন প্রসিকিউশন ও ফিমেল প্রস্তুতি নিচ্ছে। মনিরা তার কেবিনে বসে আছেন, ফাইল ডকুমেন্ট সামলাচ্ছেন। হঠাৎ দরজায় হালকা টোকা পড়ল। তিনি ধীরে ধীরে মুখ উঁচু করে দেখলেন সেখানে দাঁড়িয়ে আছেন এমপি শেখ সালমান ফারিস, তার সঙ্গে কয়েকজন সহকর্মী। শক্ত পদক্ষেপে ভেতরে ঢুকে তিনি একটি চেয়ার টেনে বসলেন। মনিরা বেগম চোখে অল্প হাসি নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বললেন। আরে নব এমপি সাহেব যে, এমপি হতে না হতেই আদালতে আপনার পদতুলি কেন? নতুন নতুন এসেই কি দুর্নীতিতে জড়িয়ে পড়লেন নাকি? সাদমান ঠোঁটে অল্প হাসি নিয়ে উত্তর দিলেন। আপনার মতো উকিল থাকলে দুর্নীতি করেও কি বাঁচা সম্ভব বলুন? কিছুক্ষণ চুপচাপ ভেতরে বসে নীরবতার সব পর্যবেক্ষণ করার পর সাদমান ধীরে ধীরে বলল। তবে আজ এসেছি আমার দলের এক ছেলের জন্য। শুনেছি তার বিরুদ্ধে আপনি কেস লড়ছেন, তাই দেখতে এলাম কে সেই মহিষী নারী। মনিরা ধীরে ধীরে হাতের কাগজপত্র সরিয়ে রাখলেন, এরপর ধীর স্থির ভঙ্গিতে বললেন। তো আমাকে দেখা হলে আপনার আপনার পরে আসতে পারেন। এখন আমার কাজ আছে, একটু ব্যস্ত। সাদমান কোনো রকম প্ররোচনার ছাপ না দেখিয়ে পা দিয়ে পা উপরে তুলে চেয়ারে বসে গেলেন। ঠান্ডা গলায় বললেন। আমার লোক নির্দোষ, ওর বিরুদ্ধে অযথা লড়বেন না। ওই কোনো নারীর মানহানি করেনি, ওর বউ আছে, 8 মাসের প্রেগনেন্ট ওর বউ। বোঝার চেষ্টা করুন। মনিরা একটু গম্ভীর হয়ে বড় একটি নিঃশ্বাস টানলেন, ধীর স্বরে বললেন। নির্দোষতা ছাড়া পাবেই, এত চিন্তা করছেন কেন? সাদমান কপালে আঙ্গুল বুলিয়ে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করলেন, এরপর মুখে ব্যঙ্গাত্মক হাসি নিয়ে বললেন। আরে আপনার একটা মেয়ে আছে শুনেছে? মনিরা চোখ বড় করে তাকালেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন। নিজের সীমার মধ্যে থাকুন শেখ সাদমান। সাদমান ফিচুয়েল হেসে বলল। আরে বলেন কি, শুধু নিজের সীমার মধ্যে যদি ঘুরঘুর করলে আপনি মেয়ের সীমার মধ্যে যাব কি করে? মনিরা কণ্ঠে তীক্ষ্ণতা এনে বললেন। এটা ভাববেন না যে এমপি হয়ে গিয়েছেন বলে পুরো দেশটা কিনে নিয়েছেন। আর আমার মেয়ের দিকে হাত বাড়লে ওই হাতটা আমি টুকরো টুকরো করে কেটে দিব, মনে রাখবেন।
সাদমান চেহারায় লজ্জার ভাব ফুটিয়ে তুলে ব্যঙ্গ মিশিয়ে বললেন, আপনি হাত কাটুন বা পা কাটুন, তাতে আমার কোনো সমস্যা নেই। শুধু বংশের বাতি জ্বালানোর জন্য বাপটি ঠিক রাখলেই হলো। ইতিমধ্যেই এই কথা শুনে পেছন থেকে সাফিন জোরে হেসে উঠল। এক মুহূর্তে কক্ষেই সবার দৃষ্টি তার দিকে চলে গেল। মনিরা এক নজরে তাকিয়ে হিমশীতল দৃষ্টি দ্বারাই চুপ করিয়েই দিলেন সাফিনকে। মনিরা টেবিলে একটা চাপড় দিয়ে বললেন, মুখের লাগাম টানতে জানেন শেখ সাদমান? ভুলে যাচ্ছেন আমি আপনার থেকে বয়সে বড়। লজ্জাটা কিছু রেখে কথা বলুন। সাদমান হেসে উঠল, এরপর উঠে দাঁড়িয়ে বলল, মাদার ইন ল, আমি কিন্তু অনেক ইমপ্রেস হয়ে গিয়েছি আপনার উপর। ঘসেরি বেগম চরিত্রের মতো একজন শাশুড়ি হিসেবে পাওয়া সত্যি এক বিরল সৌভাগ্য। আজ আসি মাদার ইন ল, আল্লাহ হাফিজ, দ্রুত দেখা হবে, আসসালামু আলাইকুম। সাদমান গটগট পায়ে তার দলবল নিয়ে বেরিয়ে যায়। মনিরা তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বড়লোক বাপের বিগড়ে যাওয়া লাজ লজ্জাহীন ছেলে কোথাকার। ক্যাম্পাসে বড় গাছের নিচে 5 জন গোল হয়ে বসে আছে। মাঝখানে রাখা দীপার নতুন ফোনটা যেন আজ সবার কৌতূহলের কেন্দ্র। দীপা চুপচাপ বসে আছে, গরমে গাল দুটো লালচে হয়ে উঠেছে। তার ফর্সা মুখে রোদের আলো পড়ছে নরমভাবে। আজ সে বোরখা পরেনি, পরেছে ফুল হাতার হলুদ রঙের 3 পিস। হাতি ত্বকে চিকন হালকা সবুজ আর নীলচে রঙের শিরা দেখা যাচ্ছে। এক হাতে গাল ঠেকিয়ে বসে আছে, মুখে কোনো ভাব নেই, শুধু তার ঘন লম্বা চোখের পলকগুলো বারবার নড়ছে নিঃশব্দ বাতাসে। সাদিয়া হঠাৎ বলে উঠল, এই দীপা, তুই সত্যি বলছিস সাদমান ফারিসি তোর কল রিসিভ করেছিল? দীপা ঠোঁট উল্টে নিঃশব্দে উত্তর দিল। হুম। উৎসা পাশেই বসে নিজের হাতে মুখে সানস্ক্রিন মাখছে। আকাশ গিটার নিয়ে টুংটাং শব্দ তুলতে তুলতে মুখ বাঁকিয়ে বলল, এই উৎসাহ পারেও ভাই, 24 ঘন্টা কিছু না কিছু লাগিয়ে থাকে। একদিন হাঁসের গো, পরের দিন মুরগির গো। সবাই হেসে উঠল, দীপাও হেসে ফেলল, যদিও হাসিটা নিস্তেজ। হাসির আড়ালে তার মনে একরাশ অজানা অস্বস্তি ঘুরপাক খাচ্ছে। তবে এত কিছুর মাঝেও কারো যেন সাদমানের ব্যাপারটা হজম হচ্ছে না। সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। একটু পরপর সাদিয়া ফিসফিস করে বলল, তুই ঠিক বলছিস তো দীপা? মানে নীরব এহসানের পেজে কেমন করে এমপি শেখ সাদমান ফারিসের নাম্বার থাকবে? উৎসাহ এবার কৌতূহল ভরা কণ্ঠে বলল। আচ্ছা দীপা, আবার একটা কল দে তো দেখি। দীপার সাথে সাথে চমকে উঠল। পাগল নাকি তুই? আবার কল দেবো কেন? উনি যদি রেগে যায়, ধমক দিলে? উৎসাহ ঠোঁট উল্টে হাসলো। ধমক দেবে কেন? আমি শুধু ওনার কণ্ঠটা শুনবো একটু। যদি এটা সত্যি ওনার নাম্বার হয় আমি চিনে ফেলবো ভাই। সেদিন স্টেজে দেখেছিলাম ওনার হাঁটা চলা ভঙ্গি আর কণ্ঠটা, উফ, খাসা একটা মাল। আকাশ গিটার থেকে হাত সরিয়ে বলল, এই উষাই, এত লুচ্চা হইলি কবে থেকে ভাই তুই? অবশেষে তুই ছেলেদের মাল বলে আখ্যিত করলি। সবাই হেসে উঠল, শুধু দীপা হাসলো না। তার বুকের ভেতরটা আবার অস্থির লাগছে। সাদিয়া এবার দীপার হাত চেপে ধরে বলল, চল না একবার কল দে, আমরা আছি তো, ভয় কিসের? একবার পরখ করে দেখি আসলেই এমপি কিনা। একসাথে সবাই মিলে অনুরোধ করতে লাগলো। দীপার মুখ গরম হয়ে উঠল, গাল লালচে হয়ে গেল। সে হালকা স্বরে বলল, কিন্তু আমি যদি কল দিই, উনি জিজ্ঞেস করলে কি বলবো? উৎসাহ দ্রুত উত্তর দিল। বলবি ভুলে কল চলে গিয়েছিল। আকাশ হেসে বলল, আবার ভুলে? আগেও তো এই অজুহাত দিয়েছিলি। শান্ত নিজের চশমাটা ঠিক করে মনোযোগী ভঙ্গিতে বলল, একটা কাজ কর দিবা, ফোন দিয়ে কোনো একটা মেয়ের নাম ধরে কিছু বলে ফেল, যেমন ধর ঋতু আসো, এই টাইপ কিছু। ও নিশ্চয়ই কিছু বলবে, তখন সরি বলবি, আর বলবি ফ্রেন্ডের নাম্বারে কল দিতে গিয়ে ভুল করে এই নাম্বারে কল দিয়ে ফেলেছিস। ব্যাস, তোরও ঝামেলা নেই, আমরাও ওর কণ্ঠ শুনতে পারবো। সবাই একসাথে মাথা নাড়ল। দীপা কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার আঙ্গুলগুলো ঠান্ডা হয়ে গেছে, গলার ভেতর শুকনো লালা গিলে ফেললো। এবার রোদের আলো পড়ছে, তার কপালে ছোট ছোট ঘামের বিন্দু ঝিলমিল করছে। সে চোখ বন্ধ করে মনে মনে দোয়া করলো, আজও যেন উনি ফোন না ধরেন প্লিজ। তারপর ধীরে আঙুলটা স্ক্রিনে চাপলো। রিং হতে লাগলো।
একবার, দুইবার, তিনবার। চারপাশে অনেকেই কথা বলছে, বাতাসে গাছের পাতা মৃদু শব্দ হচ্ছে। তারা সবাই ফোনের দিকে তাকিয়ে নিঃশব্দে অপেক্ষা করছে। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো ভরাট ভারী এক কণ্ঠ। দীপার শরীর কেঁপে উঠল, বুকের ভিতর যেন কেউ টোকা দিচ্ছে। হাত পা ঘামতে শুরু করেছে, ঠোঁট শুকিয়ে গেছে। সাদমানের কণ্ঠ আবারও ভেসে এলো। হ্যালো, কে বলছেন? দীপা চোখ বন্ধ করে শান্ত দেওয়া স্ক্রিপ্টটা মনে করে ধীরে ধীরে বলল। এটা ঋতুর নাম্বার না? ওপাশ থেকে এক মুহূর্ত নীরবতার পর বিরক্তি নিয়ে বলল। আপনি আসলে কি চান বলবেন? কাল রাতেও কল দিয়ে কিছু বলতে বলতে বললেন, আজ আবার? দীপা চোখ কুঁচকে ফোনের দিকে তাকালো। সে একটু রেগে বলল। আজব মানুষ তো। আমি উল্টাপাল্টা বলছি কোথায়? শুধু একটা প্রশ্ন করেছি, আপনি বললেই তো পারতেন। না, এটা ঋতুর নাম্বার না। আমি সরি বলতাম, ভুলে অন্য কারো নাম্বারে কল দিয়েছি, তাহলেই তো শেষ হয়ে যেত। কিন্তু না, ফাউল কথা শুনিয়ে দিলেন উল্টা। ফোনের ওপাশে হালকা নিঃশ্বাসের শব্দ। সাদমান তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। নাম্বারটা তো গতকাল রাতের নাম্বারই, তবে আজকে এই ঝাঁঝালো কণ্ঠটা সাদমানের কেন যেন মনে ধরল। সে হালকা বাঁকা হেসে বলল। নামটা বলবেন? দীপা ঠোঁটে দুষ্টু এক হাসি ফুটল। সে তার গ্রামের আঞ্চলিক ভাষায় বলল। নাম দিয়া কাম কি আপনার? এই বলেই কল কেটে দিয়েই বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। ফোন কেটে যেতেই সাদমান এক ভ্রু উঁচিয়ে স্থির হয়ে বসে রইল। তার চোখে একরাশ কৌতূহল। হাতের মোবাইলটা নিজের সামনে ধরে স্ক্রিনে তাকালো। এরপর হঠাৎই গলা উঁচিয়ে ডেকে উঠল। শাফিন! কয়েক সেকেন্ডের মধ্যেই দরজার বাইরে ছুটে আসা পায়ের শব্দ। সাফিন দম নিতে নিতে ঘরে ঢুকলো। জি ভাই, জি ভাই, আবার কি হয়েছে? সাদমান কোনো উত্তর দিল না। চেয়ারে হেলান দিয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর ফোনটা তুলে সাফিনের দিকে বাড়িয়ে দিল। একটা নাম্বার সেন্ড করছি। এই নাম্বারের মালিক কে, তার নাম, ঠিকানা, পেশা সব খুঁজে বের কর, আজ রাতের মধ্যে। সাফিন মাথা কাত করে সম্মতি জানালো। ঠিক আছে ভাই। সাদমানের চোখ তখনও স্ক্রিনে নিবদ্ধ। তার দৃষ্টি গভীর, তীক্ষ্ণ, একরকম অভীষ্ট। নাম্বারটা তাকে কেন এত ভাবাচ্ছে, এইটা তার অজানা। সাফিন যখন বেরিয়ে যাচ্ছিল হঠাৎ থেমে বলল। আর ভাই, অ্যাডভোকেট মিসেস মনিরা আর ওনার মেয়ের ব্যাপারেও খোঁজ নিয়েছি। সাদমানের দৃষ্টি এবার সাফিনের দিকে ফেরে। সাফিন একটু থেমে বলল। উনি আপাতত দৃষ্টিতে খুবই সাদামাটা মানুষ ভাই, কিন্তু ভিতরের গল্পটা মনে হয় বেশ ঘোলেটে। ওনার মেয়েটাও নাকি হুরপুরের মতো জম্পেশ সুন্দরী আর অনেক শান্ত স্বভাবের, তবে লোকমুখে শোনা যায়, আমি নিজের চোখে দেখিনি। সাদমান এক মুহূর্ত নীরব রইল, তারপরে কেবল বলল। সব তথ্য টেবিলে রাখিস, কাল সকালে চাই। সাফিন মাথা নিচু করে বেরিয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। সাদমান ফোনটা নিজের হাতে ঘোরাতে ঘোরাতে তাকিয়ে রইল স্ক্রিনে। ক্লাস শেষ। দীপার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, যেন সারাদিনের রোদ, শব্দ আর ভিড় মিলেমিশে তার ভিতরটাকে ক্লান্ত করে দিয়েছি। কাঁধে ব্যাগ, ধীরে ধীরে হাঁটছে রাস্তায়। এখনও আসরের আজান হয়নি। রোদ ম্লান হয়ে আসছে, বাতাসে ধুলোর গন্ধ, আর কোথাও কোথাও ভাজা চায়ের ঘ্রাণ ভাসছে। রাস্তার মোড়ে গিয়ে থমকে দাঁড়ালো দীপা। দোকানের সামনেই এক কোণে সেই কালো বাইক দাঁড়িয়ে, আর তার উপরে বসে আছে কেউ হেলমেট মাথায়, হাতে সিগারেট জ্বলছে, ধোয়া পাখে উড়ে যাচ্ছে বিকেলের নরম আলোয়। দীপার চোখ এক মুহূর্তের জন্য সেদিকে গিয়েও আবার ফেরে। আজ আর নীরবকে চিনতে ভুল করেনি। পাশ কাটিয়ে যাওয়ার সময় মাথা নিচু করে মৃদু স্বরে সমর্থনে বলল। আসসালামু আলাইকুম। হেলমেটধারী মানুষই প্রথমে খেয়াল করেনি, কিন্তু সেই চেনা কণ্ঠ শুনেই যেন চমকে উঠল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাতেই তার চোখ থেমে গেল। আজ দীপার মুখ উন্মুক্ত, সূর্যের আলো তার গালে পড়ে হালকা গোলাপি ছোপ এনে দিয়েছে। চোখে ক্লান্তি, কিন্তু তবুও তার চেহারায় এক অদ্ভুত দীপ্তি। দীপার ঠোঁট ছোট এক মুচকি হাসি ফুটে উঠল। নীরবের দিকে তাকিয়ে এরপর চুপচাপ নিজের পথে হেঁটে চলে গেল। কিন্তু নীরবের বুকের ভেতর যেন এক মুহূর্তে থেমে গেল হৃদস্পন্দন। হাতে থাকা সিগারেটটা ঠোঁট থেকে আলগা হয়ে বাতাসে মিলিয়ে গেল। চোখে বিস্ময়ের ছাপ। মনে হলো তার সামনে দিয়ে কোনো মানুষ নয়, কোনো হুড়পড়ি হেঁটে গেল। নীরবের মনে কেবল একটাই প্রশ্ন ঘুরে ফিরে বাঁচতে লাগলো। একটা মানুষের চেহারা এত মায়াবী হতে পারে?
হঠাৎ মনে মনে হেসে উঠল সে। ভাবল, এই মেয়ের জন্য বোরকাটাই ঠিক ছিল বোধহয়, নইলে এই মুখটা একদিন পুরো দুনিয়ার শান্তি কেড়ে নেবে। দূরে আজানের প্রথম ধ্বনি উঠল, বাতাসে ধোঁয়া মিশে গেল, আলো নিভে গেল ধীরে ধীরে। দীপা একটু এগিয়ে গিয়েছিল ঠিক ওই তখনই পেছন থেকে ভেসে এলো গম্ভীর ডাক। এ মেয়ে শোনো। শব্দটা শুনেই তার পা থেমে গেল। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখল নীরব বাইক থেকে নেমে তার দিকে এগিয়ে আসছে, হাতে এখনও সিগারেট। ধোঁয়ার রেখা যেন তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলছে। নীরব থামল দীপার সামনে এসে, চোখে স্পষ্ট কৌতূহল। তুমি তো সেই বোরকা পরা মেয়েটা না? দীপার বুকের ভেতর কেমন একটা অজানা ভয় জেগে উঠতে লাগলো। কাঁধের ওড়নাটা সামান্য ঠিক করে নিয়ে নিচু গলায় বলল, জি, তবে আপনি কি করে চিনলেন? নীরব ঠোঁটে হালকা হাসি টেনে সিগারেটটা আবার টানলো একবার, ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল। সেই কণ্ঠটা কি করে ভুলবো বলো? দীপা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। অস্বস্তির মাঝেও মুখে এক হালকা হাসি ফুটে উঠল। সেই হাসিতে তার গালে টোল পড়ল মৃদুভাবে। নীরব মুহূর্তে স্থির হয়ে গেল, চোখ বড় বড় হয়ে তাকিয়ে বলল, এই এই এটা কি হলো তোমার গালে? দীপা অবাক হয়ে তাকিয়ে বলল। মানে? নীরব সোজা সাপটা বলল। তোমার গালে টোল পড়ে? দীপা একটু সংকোচ নিয়ে হালকা জোর করে হেসে বলে। হ্যাঁ, হালকা পড়ে তো, কেন? নীরবের চোখে তখন এক অদ্ভুত দীপ্তি, যেন সে বড় কিছু একটা আবিষ্কার করে ফেলেছে। সিগারেটের ছাই মাটিতে ফেলে ঠোঁটে হাসি এনে বলল, তোমাকে দেখে এক মুহূর্তের জন্য ভেবেছিলাম জান্নাতের কোনো হুড়পড়ি হয়তো রাস্তা ভুল করে এই গলিতে চলে এসেছে, কিন্তু এখন বুঝলাম না, এটা পরিরূপে মানুষ। দুজনের মাঝের বাতাস ভারী হয়ে উঠল। বিকেলের আলো ম্লান হয়ে যাচ্ছে, দূরে আজানের ধ্বনি ভেসে আসছে। দীপা অস্বস্তিতে কোনো উত্তর না দিয়েই সামান্য হেসে পা বাড়ালো নিজের পথে। নীরব দাঁড়িয়ে রইল জায়গায়, চোখে এক অপূর্ণ বিস্ময়। তার সিগারেট নিভে গেছে, কিন্তু মনে যেন নতুন কোনো আগুন জ্বলে উঠছে। নীরব কাঁধ বাঁকিয়ে হেসে বলল, তোমার বাসা কই? চলো আমিও এগিয়ে দিই। দীপা সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে তাকালো, কণ্ঠে দৃঢ়তার সুর এনে বলল, না, সমস্যা নেই ভাইয়া, আমি যেতে পারবো, আমার বাসায় কাছেই। এরপর একটু থেমে বিনয় গলা যোগ করলো, আমি আসি ভাইয়া, অন্যদিন কথা হবে। আসসালামু আলাইকুম। নীরব কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল তার পিঠের দিকে, তারপর ঠোঁটে এক দুষ্টু হাসি টেনে বাইকে গিয়ে উঠল। হেলমেটটা মাথায় পরে ঠিক করতে করতে হঠাৎ যেন কি মনে করে আচমকা বাইক থেকে নেমে গলা উঁচিয়ে চেঁচিয়ে উঠল। এই যে সুন্দরী! দীপা চমকে পেছন ফিরল। ঠিক তখনই নীরব জোরে গেয়ে উঠল, চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। দীপা ভ্রু কুঁচকে ফেলল বিরক্তিতে। সে কোনো কথা না বলে ঘুরে সামনে হাঁটা ধরল দ্রুত পায়ে। তার বুকের ভেতর কেমন ঢিপ ঢিপ করছে। একজন মানুষ এত নির্লজ্জ কিভাবে হতে পারে? নীরব হেলমেটের ভেতরেও হাসলো। দোতলা বিশিষ্ট বিশাল সাদা প্রাসাদ সম বাড়ির সামনে এসে থামলেও সাদমানের গাড়ি। গেট খুলতেই ভেতরের আঙিনা ঝলমল করছে সন্ধ্যার আলোয়। ছোট্ট ফোয়ারা আর জলধরা আর সযত্নে সাজানো ফুলের বাগান। সাদমান ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। স্যুটের হাতা ঠিক করে বাড়ির বেল বাজাতেই ভেতর থেকে ছুটে এলো এক তরুণী, মুখে উচ্ছ্বাস, চোখে আনন্দের ঝিলিক। দরজা খুলে দিয়েই সে জড়িয়ে ধরল সাদমানকে। ভাইয়া, এসেছো অবশেষে, কতদিন পর দেখছি তোমায়। সাদমান হালকা হেসে বোনের মাথায় হাত রাখলো। জানিসই তো, সময় পাই না, বাবার ব্যবসা রাজনীতি সব মিলিয়ে ঢাকাতেই থাকতে হয়। ফারিয়া চোখ পাকিয়ে বলল, তাও ভাইয়া মাঝে মাঝে ফোনটা ধরতেও তো পারো। সাদমান হাসলো, তারপর ধীরে ধীরে বলল, মা কোথায়? ফারিয়া উত্তর দিল, রান্নাঘরে আছে, দুই কুপুত্রের জন্য কি যেন বানাচ্ছে। সাদমান হাসি প্রশস্ত করে ভেতরে ঢুকলো। তার পেছন পেছন সাফিন ঢুকতে যাচ্ছিল, তখনই ফারিয়ার কণ্ঠ ভেসে এলো, এই, আপনি কোথায় যাচ্ছেন ভাই চামচা? সাফিন থেমে তাকালো। ফারিয়া হাত কোমরে রেখে বলল, আমার সঙ্গে সাক্ষাৎ না করেই ভিতরে যাচ্ছেন?
ভেরি ব্যাড ম্যানার্স। সাফিন ঠোঁট প্রসারিত করে হেসে বলল, সাফিন চলে গেলে ফারিয়া পেছন থেকে উদাস কণ্ঠে বলল, আমি তো শুধু আপনার আকাশে চাঁদ হয়ে শুধু আপনার মাঝে আবদ্ধ থাকতে চাই। কেন সবটা বুঝে আমার এত অবহেলা করেন আপনি? আমার উপর কি আপনার একটুও মায়া হয় না? 2 দিন বন্ধ থাকার পর আজ আবার খুলেছে ভার্সিটি। সকালটা শান্ত, রোদটা নরম তবে ঝলমলে নয়। আকাশে হালকা মেঘ ভাসছে, ভেজা মাটির গন্ধে ক্যাম্পাসের পথঘাটে অন্যরকম একটা প্রশান্তি। আজ ক্লাসে সাদিয়া আসেনি, জ্বরে পড়েছে মেয়েটা। উৎসা গেছে তাদের গ্রামের বাড়িতে, তাই দীপা একাই বসে আছে তার ক্লাসে। আকাশ ইংরেজি বিভাগে আর শান্ত রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের পাশের ভবনে ক্লাস করছে, কিন্তু কারোর সঙ্গেই দেখা হয়নি আজ। টানা 2 ক্লাস শেষ করে গেছে, এখন দীপা বসে আছে শেষের বেঞ্চে, ক্লান্ত মুখে কলমটা ঘোরাচ্ছে। ক্যাফেটেরিয়ার যাওয়ার মতো ইচ্ছে নেই, শক্তিও নেই। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকলো এক সিনিয়র, হাতে সাদা একটা কাগজ, গম্ভীর মুখ। ভেতরে ঢুকেই বলল, দীপিন্দিতা নূর ঐশীকে। নিজের নাম শুনেই দীপা চমকে তাকালো। জি জি, আমি আমি ছেলেটা কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, হিজাবের মাঝেই শান্ত মুখ, চোখে হালকা ক্লান্তি, তবু অদ্ভুত এক প্রশান্ত সৌন্দর্য। সে তার দৃষ্টিটা সরাতে পারল না যেন। দীপা একটু দ্বিধা নিয়ে বলল, ভাইয়া কিছু বলবেন? ছেলেটা যেন ঘোর ভাঙল, এরপর নরম কণ্ঠে বলল, অফিস রুমে ডাকছে আপনাকে, একটু আসুন আমার সঙ্গে। দীপা হিজাবটা ঠিক করে নিল, তারপর গুটিসুটি পায়ে ধীরে পিছু নিল ছেলেটার। করিডোর বেশ লম্বা, হাঁটতে হাঁটতে ছেলেটা কিছু প্রশ্ন করলো। তুমি আইন বিভাগে কোন ব্যাচ? আগে কোথায় ছিলে? দীপার গলা ভেতর থেকে আটকে আছে, ছোট করে উত্তর দেয়। হ্যাঁ ভাইয়া, ঢাকাতেই। এরপর চুপ। ছেলেটা টের পায় মেয়েটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, তাই আর কিছু বলে না। অফিস রুমের সামনে এসে থামলো দুজনেই। ছেলেটা দরজায় কড়া নাড়ল। স্যার আসবো? ভেতর থেকে প্রিন্সিপালের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। আসো। ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাস মুখে লাগলো দীপার। ঘরের কোণে গোল টেবিলে সাজানো নানান রকম নাস্তা, বিস্কুট, বাদাম, স্যান্ডউইচ, আর পাশে ধোয়া ওঠা চায়ের কাপ। প্রিন্সিপাল কারোর সঙ্গে কথা বলছেন। সামনে বসা এক লোকের পিঠ দেখা যাচ্ছে, সাদা শার্ট, ধূসর স্যুট। ছেলেটা কাশলো হালকা। প্রিন্সিপাল একটু ঘুরে তাকালেন, বললেন, এই যে দীপান্তিরা নূর ঐশী এসেছে। দীপা এগিয়ে গিয়ে সালাম দিল। ঠিক তখনই লোকটা ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। দৃষ্টিটা মিলতেই দীপার বুক কেঁপে উঠল। সাদমান ফারিস, তার চোখ স্থির, গাঢ়, অভ্যস্তভাবে পর্যবেক্ষণ করছে তাকে। দীপার মনে হলো বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে, হাতের তালু ঘেমে গেছে, বুকের ভিতর ধুকপুক করছে ভয়। সাদমান চুপচাপ চায়ের কাপে চুমুক দিলেন, একবার তার দিকে তাকালেন, তারপর দৃষ্টি সরিয়ে নিলেন টেবিলের দিকে। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা সাফিন এগিয়ে এসে কিছু বলল সাদমানের কানে। সাদমান কোনো উত্তর দিলেন না, শুধু মাথা নাড়লেন হালকা। প্রিন্সিপাল বললেন, তোমার নাম ঐশী? জি স্যার। তোমার মার নাম মনিরা? দীপার কণ্ঠ নিচু হয়ে এলো। জি স্যার। প্রিন্সিপাল একবার সাদমানের দিকে তাকালেন। সাদমান কাপটা টেবিলে রেখে 2 হাত জড়ো করলেন সামনে, দৃষ্টি ফেললেন এবার দীপার চোখে। আপনার মা অ্যাডভোকেট মিসেস মনিরা, তাই না? সাদমান ভারী গলায় প্রশ্ন ছুড়ে দিলেন দীপার উদ্দেশ্যে। দীপা কাঁপা কাঁপা গলায় উত্তর করল, জি। কিছুক্ষণ নীরবতার পর সাদমান চেয়ার থেকে উঠে দাঁড়ালো, এরপর ধীরে ধীরে এগিয়ে এলো দীপার দিকে। দীপা কিছুটা পিছিয়ে গেল। সাদমান দাঁড়িয়ে আছে তার একদম সামনে, মাত্র 2 হাত দূরত্ব। দীপার 5 ফুট 3 ইঞ্চি দেহের সামনে সাদমানের 6 ফুট 1 ইঞ্চি উচ্চতা যেন ছায়ার মতো বড় হয়ে উঠেছে। সাদমান নিচু গলায় বলল, আপনার মাকে গিয়ে বলবেন আজ ভার্সিটিতে সাদমান ফারিস এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, ঠিক আছে? দীপার ঠোঁট শুকিয়ে গেছে, হাজার প্রশ্ন মাথায়,
কিন্তু মুখ দিয়ে একটাও বেরোয় না। সে নিঃশব্দে মাথা নাড়ল পুতুলের মতো করে। সাদমান একবার তাকালো, তারপর ঘুরে দাঁড়ালেন প্রিন্সিপালের সঙ্গে। ছোট কিছু কথা বলে দরজার দিকে এগোলেন। দীপা তাকিয়ে রইল তার পেছনের দিকে। চলার ভঙ্গিটা নীরব আত্মবিশ্বাস, প্রতিটি পদক্ষেপে ছড়িয়ে থাকা অনাবৃত আধিপত্যে যেন চোখ আটকে যাওয়ার মতো। দরজার কাছে গিয়ে সাদমান হঠাৎ থামল। সে মাথা ঘুরিয়ে বলল, মিস ঐশী। দীপা চমকে তাকালো। জি। সাদমান কয়েক সেকেন্ড চুপ রইল, চোখ দীপার চোখে স্থির, যেন কিছু বলতে গিয়ে থেমে গেল। তারপর ভাবলেশীন ভাবে বলল, নাথিং। এটুকু বলেই বেরিয়ে গেলেন ঘর থেকে। দরজাটা বন্ধ হতেই দীপার বুকের ভেতর জমে থাকা নিঃশ্বাসটা বেরিয়ে এলো। আঙ্গুলগুলো কাঁপছে, হিজাবের কোণা শক্ত করে ধরে আছে। আকাশে কালো মেঘ জমেছে, দূরে কোথাও বজ্রপাতের আলো ছুঁয়ে যাচ্ছে। মেঘের পিঠ গর্জে উঠছে গুরু গুরু শব্দে। তবে মনিরার মনে এর চেয়েও ঘন মেঘ জমেছে। আজ সারাদিন যেন বুকের ভেতর কিছু একটা ধকধক করছে, অস্থির, ভারী, অচেনা একটা আশঙ্কা। শহরে আসার পর থেকে সে নিজের জীবনটা নতুন করে করেছে। আগের সব ছায়া, সব ভয়, সব অপবাদ সব ফেলে এসেছে পেছনে। নিজেকে গড়ে তুলেছে কঠিন, সংযত, স্থির একজন নারী হিসেবে। কিন্তু আজ বিকেলে মেয়ের মুখে যখন শুনেছে, মা আজ ভার্সিটিতে সাদমান ফারিস এসেছিল আমার সাথে দেখা করতে, তখন থেকেই মনিরার ভিতরটা ঝড়ের মতো এলোমেলো। মনের ভিতর কেমন খচখচ করছে, অজানা এক ভয়, এক অতীতের দংশন যেন মাথা তুলে উঠছে। আবার মন বলছে কিছু একটা খারাপ ঘটবে। ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে মনিরার ঠোঁটে হালকা হাসি ফুটল। ফোনটা করেছে তার বড় বোন মুক্তা। সব চিন্তা ছেড়ে একটুখানি হাসি নিয়ে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে মুক্তার খুশি গলা, কি রে মনি, কেমন আছিস? মনিরা শান্ত গলায় বলল, আমিও ভালো। শোন, তোকে আগেই বলেছিলাম না মিলিকে দেখতে আসবে? ওনারা মিলিকে পছন্দ করে গিয়েছেন, এখন তাড়া দিচ্ছেন, সামনের সপ্তাহেই বিয়েটা করাতে চাচ্ছেন। তো তুই 2-1 দিনের মধ্যে দীপাকে নিয়ে চলে আয়। মনিরা চুপ করে রইল কিছুক্ষণ। ওপাশ থেকে মুক্তার উচ্ছ্বসিত গলার শব্দ যেন ধীরে ধীরে নিঃশব্দ হয়ে এলো। সেই অবিশব্দ জায়গা যেখানে তার অতীত এখনো ছায়ার মতো লেগে আছে, ওখানে আবার ফেরা তার জন্য সহজ নয়। কিন্তু মুক্তার মেয়ের বিয়ে, বোনের মুখে সেই স্নেহ মিশ্রিত অনুরোধ যেন ঠেলে দিল তাকে। ওপাশে মুক্তা আবার বলল নরম কণ্ঠে, এই মনি, আসবি না তুই? আগের কথা ভুলে যা রে। আমার একমাত্র মেয়ের বিয়েতে তুই না থাকলে কেমন লাগে বল? কিছুক্ষণ চুপ করে রইল মনিরা। বজ্রপাতের শব্দে জানালার কাজ কেঁপে উঠল। তারপর ধীরে বলল, বেশ, কালই আসছি আমি দীপাকে নিয়ে। বলার পরও মনিরা এক দৃষ্টি জানালার বাইরে তাকিয়ে রইল। বৃষ্টির আগমনে হাওয়া বইছে, আর তার মনে সেই পুরনো ভয় আবার ধীরে ধীরে জেগে উঠছে। ফোনটা কেটে দেওয়ার পর কিছুক্ষণ মনিরা স্থির হয়ে বসে রইল। ঘরটা নিস্তব্ধ, কেবল বাইরে মেঘের গর্জন ক্রমেই ঘন হচ্ছে। ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল সে। জানালার কাছে ভর দিয়ে তাকালো আকাশের দিকে। কাছে মেঘ জমে আছে, যেন বৃষ্টি নামার আগের এক নিঃশব্দ হুমকি। বছরের পর বছর নিজের অতীতের দাগ ঢেকে রেখে বেঁচে এসেছে সে, কিন্তু এখন তার মেয়ে যদি সেই একই অন্ধকারে পা রাখতে শুরু করে। ট্রেনের জানালা বেয়ে বাতাস ঢুকছে ধীরে ধীরে। বাইরে ধূসর আকাশ, কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি। লালচে ইটের স্টেশন পেরিয়ে ট্রেন ছুটতে চলেছে গ্রামমুখী পথে। দীপা জানালার ধারে বসে আছে, হাতে নতুন ফোন, চকচকে স্ক্রিনে আঙুল ঘুরছে ধীরে ধীরে। নতুন ফেসবুক আইডি খুলেছে কয়েকদিন আগে। এখনও ফ্রেন্ড লিস্টে 4-5 ছাড়া কেউ নেই, কিন্তু তবুও স্ক্রল করতে করতে যেন নিজের ছোট্ট এক কল্পনার জগতে হারিয়ে যাচ্ছে সে। ঠিক তখনই পাশে এসে কেউ বসলো। একটা গিটার কেস তার হাঁটুর পাশে রাখা হলো। দীপা হালকা বিরক্ত মুখে চোখ ঘুরিয়ে তাকালো, আর মুহূর্তেই তার চোখ বড় বড় হয়ে গেল। আরে, এ তো নীরব। নীরবও ঠিক সেই মুহূর্তেই তাকিয়ে তাকে চিনে ফেলল। তার মুখ থেকে হালকা বিস্ময়ের হাসি ছড়িয়ে পড়ল। আরে চুমকি, আপনি?
দীপা চোখ খিচে মাথা একটু সামনে ঝুঁকিয়ে ইশারা করলো মায়ের দিকে, যে সামনে তার মা বসে আছেন। মনিরার সামনে সিটে বসে আছেন, গম্ভীর মুখে জানালার দিকে তাকিয়ে আছেন। নীরব চোখে দৃষ্টিপথ অনুসরণ করলো দীপার ইশারায়। দৃষ্টিটা গিয়ে থামলো মনিরার মুখে। মনিরা সেই সময় ধীরে মাথা ঘুরিয়ে তাকালেন শান্ত চোখে। নীরব এক মুহূর্তে নিজের ভঙ্গি সোজা করে বসে পড়ল, তারপর নিচু গলায় বলল, আসসালামু আলাইকুম আন্টি। মনিরা তার দিকে তাকিয়ে সংক্ষিপ্তভাবে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর আবার জানালার বাইরে চোখ ফেরালেন, যেন কিছুই ঘটেনি। ট্রেনের কামরাটা এখন সরগম। নীরবের কয়েকজন বন্ধু পাশের সিটগুলোতে বসে আছে। গিটারের বাক্স, কাহন আর ছোট মাইক ব্যাগ ছড়িয়ে আছে চারদিকে। ওরা সবাই যাচ্ছে পাশের এক গ্রামে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে। চারপাশে হাসির শব্দ, গিটার টোকানোর আওয়াজ, কেউ কেউ গান ধরছে নিচু গলায়। আর সেই শব্দের ভেতরে নীরবের চোখ বারবার চলে যাচ্ছে একদিকে। চুপচাপ বসে আছে দীপা জানালার পাশে। মায়ের উপস্থিতি তাকে যেন আরও সংযত করে রেখেছে। তবু তার মুখের দিকে তাকালে নীরবের মনে হয় এই মেয়েটার মধ্যে কিছু একটা আছে, মানুষকে কাবু করতে সক্ষম। তার চোখে কোনো সাজ নেই, চুলগুলো ওড়নার নিচে ঢেকে আছে, তবু শান্ত চোখ মুখ। সেই অন্যমনস্ক দৃষ্টি নীরবের ভেতর কেমন এক অচেনা আলোড়ন তোলে। ট্রেন এগিয়ে চলে। ঘণ্টা খানেক পর ঘোষণা আসে, সামনেই স্টেশনে ট্রেন থামবে, যেটা নীরবদের গন্তব্য। বন্ধুরা গিটার ব্যাগ তুলে নিচ্ছে, হাসছে, গল্প করছে। নীরবও ব্যাগটা কাঁধে তোলার আগে একবার দীপার দিকে তাকালো। বেরোবার আগে নীরব নিজের পকেট থেকে একটা ছোট্ট চিরকুট বের করে দীপার হাতের পাশে সিটের ফাঁকে আলতো করে গুজে দিল। এরপর দাঁড়িয়ে নামার প্রস্তুতি নিতে লাগলো। দীপা প্রথমে কিছুই বুঝতে পারল না। ট্রেন থামার মুহূর্তে তার হাতের পাশে হালকা কাগজের ছোঁয়া টের পেল। চোখের পাতা কেঁপে উঠল তার। চিরকুটটা দেখে বুকের ভিতর কেমন ধুকপুক করে উঠল। ভয় নাকি কৌতূহল, দুটোই একসাথে যেন কাজ করছে শরীর জুড়ে। মা ঠিক সামনেই বসে আছেন, তাই কোনোভাবে নিজের মুখের অভিব্যক্তি বদলাতে পারল না দীপা। শুধু চোখের কোণ দিয়ে তাকিয়ে রইল নীরবের দিকে। ট্রেনের দরজার দিকে এগিয়ে যাচ্ছে সে। খাড় ছোঁয়া, লম্বা গরম কালো শার্ট, সাদা গিটারের ব্যাগ পিঠে। এক মুহূর্তের জন্য মনে হলো সিনেমার কোনো হিরো বাস্তবে হাঁটছে তার চোখের সামনে দিয়ে। মুখ ঘুরিয়ে আবার কাগজটার দিকে তাকালো দীপা। হাতে তালুতে হালকা কাঁপুনি। এই প্রথম তার হাতে এমন কিছু তুলে দিয়ে গেল কেউ। ছোটবেলা থেকে তার মা শিখিয়েছে ছেলেদের থেকে দূরে থাকতে হয়, যতটা সম্ভব দূরে। তবু আজ একটা ছোট্ট কাগজ, একটা চিঠি তার ভেতর কেমন অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। মাথার ভেতর প্রশ্ন গুঞ্জরিত হলো, কি থাকতে পারে এতে? এটা কি তবে প্রেমপত্র?